সকলকে শুভ বিজয়া দশমী অনেক শুভেচ্ছা জানিয়ে আজ ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব আনন্দ করেছো পুজোতে। তো আজকে তাপগতিবিদ্যার তৃতীয় দিনের ক্লাস। তো এর আগে তোমাদের যে বিষয়গুলো পড়িয়েছিলাম তোমরা নিশ্চয়ই সবাই দেখে নিয়েছো। তো আজকে আমাদের বিষয়টা আজকে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত রুদ্ধতাপ প্রক্রিয়া ডিটেলসে পড়ব, পড়ে প্রত্যাবর্তক অপ্রত্যাবর্তক প্রক্রিয়া সেগুলো একটু দেখব। তো প্রথম শুরু করা যাক আইসোথার্মাল বা সমস্ত প্রক্রিয়া। আমরা এগুলো আগে পড়েছি কিন্তু ডিটেলসে পড়িনি। এখানে কৃতকার্য কত হয়, লেখচিত্র কেমন দেখতে হয়, এই বিষয়গুলো ভালো করে দেখতে হবে। বা আইসোথার্মাল প্রসেস মানে আমরা কি জানি? ডেল্টা টি 0। যে প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ এবং আয়তনের পরিবর্তন করা হয়, চাপের পরিবর্তন করে আয়তনের পরিবর্তন কিভাবে হচ্ছে সেটা দেখা হয়। তাহলে এখানে সমস্ত প্রক্রিয়ায় স্থির উষ্ণতায় কোনো গ্যাসীয় সংস্থার চাপ ও আয়তনের পরিবর্তন ঘটানো হয় এবং এক্ষেত্রে কৃতকার্য আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, গৃহীত তাপ শক্তি ডেল্টা কিউ বা কিউ যা কিছু লিখি না কেন ডি কিউ দিয়ে লেখা যায়, এদের মানে এই চলরাশিগুলি পরিবর্তন কিভাবে ঘটছে তা দেখা হয়। তো আমরা জানি এই যে তিনটে চলরাশি কার্য, আভ্যন্তরীণ শক্তি, তাপ শক্তি, তো এদের মধ্যে ইউটা ফাংশন অফ টেম্পারেচার, ইউটা উষ্ণতার অপেক্ষক। তাহলে এই ক্ষেত্রে গ্যাসীয় সংস্থার উপর বাইরে থেকে যখন কোনো তাপ ডেল্টা কিউ দেওয়া হবে সেটা সিস্টেমের আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে না। এমন ভাবে আমরা চাপ আয়তনের পরিবর্তন ঘটাবো যাতে করে সিস্টেমের উষ্ণতা এবং আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না ঘটে। তো সমস্যা প্রক্রিয়া করতে গেলে কতগুলো শর্ত আমাদের মেনে চলতে হবে, কন্ডিশন। সমস্যা প্রক্রিয়া করতে গেলে উষ্ণতা যদি স্থির রাখতে হয় প্রক্রিয়া চলাকালীন, আমরা দেখব। তো যে পাত্রে, ধরে একটা পাত্র আছে, এখানে আমরা পিস্টনের সাহায্যে কিছু পরিমাণ গ্যাসকে আবদ্ধ রেখেছি। একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাসকে আবদ্ধ রেখেছি। তো এই যে পাত্রটা আমরা ব্যবহার করছি, পাত্রটাকে হতে হবে সুপরিবাহী। শর্ত 1 নম্বর, পাত্রটিকে হতে হবে সুপরিবাহী। কেন হতে হবে সব বুঝবো, ভালো করে শুনবো তাহলেই বুঝতে হবে। 2 নম্বর, পাত্রটির
উপাদানে মানে যে জিনিস দিয়ে তৈরি তাপগ্রাহিতা উচ্চ মানের হতে হবে। উচ্চ মানের হবে। 3 নম্বর, যখন আমরা গ্যাসকে সংকোচন বা প্রসারণ করব, গ্যাসকে সংকুচিত করলাম বা প্রসারিত করলাম কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায়। তো প্রক্রিয়াটা হতে হবে অতি ধীর গতি সম্পন্ন। প্রক্রিয়াটি হতে হবে মন্থর প্রক্রিয়া, স্লো প্রসেস। 3টে কন্ডিশন। কেন এই 3টে কন্ডিশন? হঠাৎ করে এই 3টে শর্ত কেন কাজে লাগছে, তাই না? তো দেখো, আমরা যদি কোনো গ্যাসকে আবদ্ধ রেখে কোনো পাত্রে গ্যাসকে সংকুচিত করি, তাহলে তার আয়তন হ্রাস পাচ্ছে। আয়তন হ্রাস পাচ্ছে মানে ওয়ার্ক ডানটা নেগেটিভ। ওয়ার্ক ডান যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে যে গৃহীত তাপ আমরা কি জানি? ফার্স্ট ল অনুসারে ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। খুব ভালো করে বুঝবো। তো এটাকে যদি খুব দ্রুত তার আয়তনটাকে সংকোচন করি, আয়তন সংকোচনের ক্ষেত্রে ডেল্টা ডাব্লিউ নেগেটিভ, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই প্রক্রিয়াটা যদি সুপরিবাহী হয় পাত্রটা, তাহলে যে পরিমাণে এখানে তার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল, সেই বৃদ্ধিপ্রাপ্ত শক্তিটা সুপরিবাহী পাত্র দিয়ে সিস্টেম থেকে সারাউন্ডিং, এটা পরিপার্শ্ব, সেই পরিমাণ শক্তি বা বৃদ্ধিপ্রাপ্ত শক্তি চলে যেতে পারবে পরিপার্শ্বে। ফলে সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না। তাহলে গ্যাসকে যদি সংকোচন করা হয় সমষ্ণ প্রক্রিয়ায়, সেক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটে। আভ্যন্তরীণ শক্তির যদি বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে কি হবে? সিস্টেম থেকে, সংস্থা থেকে পরিপার্শ্বে সুপরিবাহী পাত্রের তল দিয়ে তাপটা বেরিয়ে চলে যাবে, রিলিজ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। যার ফলে যতখানি শক্তি বাড়লো সেটা যদি বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটছে না। যদি এটা সুপরিবাহী না হতো, কুপরিবাহী হতো, তাহলে এখানে যতখানি শক্তি স্টোর হচ্ছে কার্যের জন্য, তার আভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে দিচ্ছে, ফলে উষ্ণতাকেও বেড়ে যায়, উষ্ণতাও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম সমষ্ণ প্রক্রিয়ায় প্রথম আমরা সংকোচনটা দেখছি। সংকোচন, সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন করার সময় ক্ষেত্রে ডেল্টা ডাব্লিউ লেস দ্যান 0, যার ফলে গ্যাসের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু প্রক্রিয়াটি যদি মন্থর হয়, মানে এটাকে পিস্টনটাকে আমরা আস্তে আস্তে নামাচ্ছি, তার ফলে যতখানি শক্তি উৎপন্ন হচ্ছে বা আভ্যন্তরীণ শক্তি যত বৃদ্ধি পাচ্ছে, সেই পরিমাণ শক্তি রিলিজ হয়ে যাচ্ছে
বা বেরিয়ে চলে যাচ্ছে পরিপার্শ্বতে সুপরিবাহী পাত্র দ্বারা। মন্থন হয় এবং পাত্রটি যদি সুপরিবাহী হয় তবে সংকোচন প্রক্রিয়ায় বৃদ্ধিপ্রাপ্ত শক্তি পরিপার্শ্বে ছড়িয়ে যায়। বা পরিপার্শ্বে চলে যায়, যার ফলে ইউ কনস্ট্যান্ট থাকে, মানে আভ্যন্তরীণ শক্তি আর বৃদ্ধি পেল না। আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল না কেন? যতক্ষণ কার্য করলাম সেই কার্যটা কি করছিল? আভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে দিচ্ছিল। সেই আভ্যন্তরীণ শক্তি মানে কার্য শক্তিতে রূপান্তরিত হয়ে আভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে দিতে পারে যদি এটা সুপরিবাহী না হয়, যদি প্রক্রিয়াটি মন্থন না হয়। মন্থন কেন? যে হারে শক্তি উৎপন্ন হচ্ছে সেই হারেই বেরিয়ে চলে যাচ্ছে। তার ফলে সিস্টেমের ইউটা কনস্ট্যান্ট থাকে, আভ্যন্তরীণ শক্তি কনস্ট্যান্ট থাকে, এবং ইউ কনস্ট্যান্ট থাকলে টি কনস্ট্যান্ট। ক্লিয়ার? ইউটাও কনস্ট্যান্ট থাকবে এবং টিটা কনস্ট্যান্ট থাকবে যদি প্রক্রিয়াটি হয় মন্থন এবং পাত্রটি হয় সুপরিবাহী, গুড কন্ডাক্টর। সিমিলারলি যখন আমরা তাহলে ফার্স্ট কন্ডিশন সুপরিবাহী কেন, মন্থন কেন, আর যার ক্ষেত্রে তাপগ্রাহিতা উচ্চ হবে তার উষ্ণতার পরিবর্তন কম হবে। যদি তাপগ্রাহিতা টেন্ডস টু ইনফাইনাইট হয়, উষ্ণতার পরিবর্তন শূন্য হয়। ঠিক আছে, উচ্চমানের মানে যদি আমরা আদর্শ সিস্টেম ধরে নিই সেক্ষেত্রে তাপগ্রাহিতা অসীম। তাপগ্রাহিতা মানে এমএস, আমরা কি জানি? কিউ ইকুয়ালস টু এম এস ডেল্টা টি। মানে এমএস যদি ইনফাইনাইট হয়, উচ্চমান মানে ইনফাইনাইট সর্বোচ্চ সবচেয়ে বেশি মানে অসীম, তার ক্ষেত্রে কিন্তু ডেল্টা টি মাস্ট বি জিরো। সেই জন্য তাপগ্রাহিতা যদি উচ্চমানের হয় সেক্ষেত্রে উষ্ণতা পরিবর্তন প্রায় হচ্ছে না বললেই চলে। এই জন্য তাপগ্রাহিতাও উচ্চমানের। আবার সমষ্ণ প্রসারণে কি হয়? গ্যাস নিচে কার্য করে, তার ফলে আভ্যন্তরীণ শক্তি কমে যায়। সমষ্ণ প্রসারণে গ্যাস নিজে কার্য করে, তার ফলে তার আভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগিয়ে বাহ্যিক কার্য সম্পাদন করে। তো বাহ্যিক কার্য যদি সম্পাদন করে, তার আভ্যন্তরীণ শক্তি যদি কমে যায়, কে বাড়িয়ে দিচ্ছে? সুপরিবাহী হলে বাইরে থেকে যে তাপটা প্রবেশ করছে সিস্টেমের মধ্যে, সেই তাপটা যতখানি আভ্যন্তরীণ শক্তি কমে গিয়েছিল সেই আভ্যন্তরীণ শক্তিটাকে আবার কি করছে? বাড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? তার ফলে আভ্যন্তরীণ শক্তি মানটা ধ্রুবক থাকছে এবং সেই সাথে উষ্ণতার মানটাও ধ্রুবক থাকছে। সমষ্ণ প্রসারণে কৃতকার্য গ্রেটার দ্যান 0, ফলে সিস্টেমের ইউ এর মান মানে আভ্যন্তরীণ শক্তির মান কমে যায় ও টিও কমে। টি এর মান কমেছে। কিন্তু
তাপ শক্তি কিউ ক্লিয়ার আসছে ছবিটা। গৃহীত তাপ শক্তি কিউ কি করে, আভ্যন্তরীণ শক্তিকে আবার স্থির মানে পৌঁছে দেয়। মানে আমরা যদি গ্যাসটাকে ধীরে ধীরে প্রসারিত করি সেক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তি যতটা লস হচ্ছে বাহ্যিক কার্য করতে, সেই পরিমাণ শক্তি গৃহীত হচ্ছে সুপরিবাহী তল দ্বারা সারাউন্ডিং থেকে সিস্টেমের ভেতরে, যার ফলে আভ্যন্তরীণ শক্তি যতটা কমলো ঠিক তত পরিমাণে যেন গৃহীত শক্তি আভ্যন্তরীণ শক্তিটাকে ততটাই বাড়িয়ে দিল। তার ফলে সিস্টেমটা আভ্যন্তরীণ শক্তি স্থির মানে পৌঁছে যায় ও উষ্ণতা এই কারণে সমস্ত প্রসারণ এবং সমস্ত সংকোচনের ক্ষেত্রে গ্যাসের টাকে আমরা যখন প্রসারিত বা সংকুচিত করব পাত্রটাকে সুপরিবাহী হতে হবে, প্রক্রিয়াটা মন্থর হতে হবে। প্রসারণের ক্ষেত্রে যে হারে শক্তি অপচয় হচ্ছে, আভ্যন্তরীণ শক্তি যে হারে কমে যাচ্ছে সেই হারে তাপটা গৃহীত হচ্ছে সারাউন্ডিং থেকে, পরিপার্শ্ব থেকে সংস্থার ভিতরে, যার ফলে সিস্টেমের আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটছে না। এবং আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি না ঘটে সংস্থার উষ্ণতার মান কিন্তু স্থির থেকে যাবে। এই কারণেই সমস্ত প্রক্রিয়া একটি মন্থর প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় ব্যবহৃত পাত্রের তাপগ্রাহিতা উচ্চমানের হতে হবে এবং তার পাত্রটি সুপরিবাহী হতে হবে। ঠিক আছে, পাত্রটি সুপরিবাহী হতে হবে যাতে সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে তাপের আদান প্রদান হতে পারে। কখন প্রদান হবে, যখন আমরা গ্যাসীয় সংস্থাকে সংকুচিত করব সমস্ত প্রক্রিয়ায়, তখন তাপ ছেড়ে দেবে, যতটা তাপ উৎপন্ন হলো সেটা রিলিজ হয়ে গেল, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলো, ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট থাকলো। সিমিলারলি যখন গ্যাসটা আমরা প্রসারিত করবো সেক্ষেত্রে তাপ গ্রহণ করে আভ্যন্তরীণ শক্তিটাকে কমে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে এবং যার ফলে আভ্যন্তরীণ শক্তি কনস্ট্যান্ট থেকে যাবে এবং সিস্টেমের টেম্পারেচারও কনস্ট্যান্ট থেকে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইন্টারেস্টিং এবং বোঝার জায়গা। তো এই হলো সমস্ত প্রক্রিয়ার ফান্ডা। তো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে, আমি এটা মুছে দিচ্ছি এবার, এখন আমাদের সবে শুরু হলো। তো সমস্ত প্রক্রিয়ায় যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমরা জানি বয়েলের সূত্র মেনে চলে, আদর্শ গ্যাস। তাহলে সমস্ত প্রক্রিয়া কেন মন্থন প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া কেন সুপরিবাহী পাত্রে, কেন তাপগ্রাহিতা উচ্চমানের হতে হবে আমরা এখানে বুঝে নিলাম। তো এবার সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সমীকরণ হচ্ছে পিভি কনস্ট্যান্ট। কোন একটা গ্যাসকে যদি আমরা স্টেট এ থেকে স্টেট বি তে নিয়ে যাই, থ্রু আইসোথার্মাল প্রসেস। আমরা কখন বলি স্টেটের চেঞ্জ হবে, যখন কোনো একটা প্রক্রিয়া চলবে বা কোনো একটা প্রসেস চলবে, দ্যাট ইজ আইসোথার্মাল প্রসেস। এই ক্ষেত্রে স্টেট এ তে তার প্রেসার ছিল P1, ভলিউম ছিল V1, টেম্পারেচার T। সিমিলারলি স্টেট 2 তে স্লো প্রসেস, টেম্পারেচার কনস্ট্যান্ট P2, corresponding value V2 and temperature T। দেন আমরা কি লিখতে পারি, এটা তোমরা ছোট থেকে লিখতে আসছে P1 V1 সমান P2। তো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলে। তো এই ক্ষেত্রে পিভি কনস্ট্যান্ট মানে এটা যদি আমরা গ্রাফ ম্যাথমেটিক্যালি ভাবি তাহলে xy = c², সমপরাবৃত্তের সমীকরণ। সমপরাবৃত্তাকার
আমরা এখানে যে লেখচিত্র দেখি সেক্ষেত্রে পিভি বা ইন্ডিকেটর ডায়াগ্রাম বা সূচক চিত্র বিভিন্ন টেম্পারেচারের ক্ষেত্রে আইসোথার্ম বা সমষ্ণ লেখচিত্রগুলি এগুলোকে বলা হয় সমষ্ণ লেখচিত্র। বিভিন্ন টেম্পারেচারে আমরা এই লেখচিত্রগুলো অঙ্কন করছি। এটা বললাম T1, this is T2 and this is T3। তাহলে অবশ্যই আমরা যদি একটা কনস্ট্যান্ট ভলিউমে ভাবি তাহলে যেটা প্রেসার বেশি তাহলে হচ্ছে T3 সবচেয়ে বড়, এখানে T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। তাহলে সমষ্ণ লেখচিত্রগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম এখান থেকে আমরা যখন নতি নির্ণয় করব মানে হচ্ছে এই লেখচিত্রের নতি এই লেখচিত্রের নতি আসছে আমাদের dpdv, নতি মানে dpdv, অ্যাকচুয়ালি dy dx। এটার মান কত আসছে আমরা একটু দেখি। স্লোপ অফ দিস কার্ভ কত ক্যালকুলেট করব? pv সমান কনস্ট্যান্ট। তাহলে নতি যদি নির্ণয় করতে হয় pv সমান কনস্ট্যান্ট আমাদের এটা কাজে লাগবে। তাহলে এখানে যদি v এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি দ্যাট ইজ ddv of pv equals to 0, ddv of pv equals to 0। ওকে, কেন 0 হলো? কারণ ডান দিকটা কনস্ট্যান্ট আছে তাই ওর ডেরিভেটিভটা শূন্য হবে। তাহলে এখান থেকে আমাদের আসছে p প্লাস v dpdv। তার মানে স্লোপ চলে আসছে নতি, স্লোপের মানটা কত চলে এলো? dpdv চলে এলো মাইনাস p বাই v। তাহলে সমষ্ণ লেখচিত্রের কোন বিন্দুতে নতি, যদি কোন বিন্দুতে নতি জানি, দেখো আমরা কি জানি নতি মানে কি? কোন নির্দিষ্ট বিন্দুতে মানে কি? যদি এটাকে আমরা এইভাবে ভাবি সমষ্ণ লেখচিত্রে মানে পিভি ডায়াগ্রামে বললাম এই পয়েন্টের নতি কত, এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো পিভি। এট হুইচ পয়েন্ট আমাকে যদি বলে স্লোপ নির্ণয় করো, স্লোপ নতি নির্ণয় করো, তাহলে আমাদের প্রথম কি ভাবতে হবে? আমরা কোন বিন্দুতে নতি বার করব, কোন বিন্দুতে নতি। তো আমাদের যে বিন্দুতে নতি বার করব যদি বলে কোঅর্ডিনেট দিল দ্যাট ইজ এই পয়েন্টে একটা স্পর্শক টেনে নিলাম, ট্যানজেন্ট স্পর্শকটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল করে নিলাম, দ্যাট ইজ নেগেটিভ স্লোপ। কেন নেগেটিভ স্লোপ? বুঝতেই পারছি এখানে যে স্লোপটা আসছে ট্যান থিটা, ট্যান থিটাটা হচ্ছে dpdv, this is dv and this is dp। এই ভ্যালুটা কত চলে আসছে সমষ্ণ লেখচিত্রে? কেন মাইনাস এলো? কারণ এটা পজিটিভ v অক্ষের সাথে স্থূল কোণ উৎপন্ন করেছে। এখানে যে কোণটা দেখো স্পর্শকটা, এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এই যে স্পর্শকটা কোণ উৎপন্ন করলে এটা কিন্তু স্থূল কোণ, দ্যাট ইজ ট্যানজেন্টটা হচ্ছে নেগেটিভ, ট্যানজেন্টটা নেগেটিভ চলে এলো, সেই কোণের কারণেই কিন্তু এলো মাইনাস p বাই v। তাহলে কি করে বার করব? যে বিন্দুতে নতি, তাহলে dpdvটা চলে এলো কত? এই বিন্দুতে নতি মানে কত? এই বিন্দু মাইনাস অফ স্লোপ বা প্রবণতা বা নতি, m দিয়ে লেখা হয় প্রবণতা বা নতি। এই বিন্দুতে প্রেসারের ভ্যালু কত দেওয়া থাকবে, এই বিন্দুতে ভলিউমের ভ্যালু কত দেওয়া থাকবে, সেটা আমাদের বসিয়ে দিতে হবে, বসিয়ে ক্যালকুলেট করব। কেন মাইনাস হলো? এখানে থিটা যেটা বার করছি আমাদের নতি কোণ স্লোপ অ্যাঙ্গেল, সেটা কিন্তু ধনাত্মক x অক্ষের সঙ্গে আমার স্থূল কোণ উৎপন্ন করছে। ধনাত্মক x অক্ষ বা ধনাত্মক ভলিউম অ্যাক্সিস, এটা ভলিউম অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে? গ্রেটার দ্যান 90 ডিগ্রি, দ্যাট ইজ স্লোপ ইজ নেগেটিভ। বাট ফর আমাদের কখন পজিটিভ হবে? যদি গ্রাফটা স্থূল সূক্ষ্ম কোণ উৎপন্ন করতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এটা পজিটিভই চলে আসতো। নতি নির্ণয়ের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই নতি হলো সমষ্ণ লেখচিত্রের নতি হলো কোন বিন্দুতে নতি, সেই বিন্দুতে চাপের মান হলো p, আয়তনের মান হলো v। ভাগ করে দেবো, সামনে একটা মাইনাস চিহ্ন দেবো, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই হলো গিয়ে সমষ্ণ প্রক্রিয়ার নতি নির্ণয় লেখচিত্র। এরপর আমরা চলে যাব সমষ্ণ প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ কৃতকার্য, আমাদের অঙ্কের জন্য লাগে
প্রমাণের জন্য লাগে। তো দেখা যাক তো সমষ্টি প্রক্রিয়া আমরা স্টেট থেকে স্টেটে গেছি, স্টেট এ থেকে স্টেট বি তে গেছি। এই প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য কত সেটা আমরা একটু দেখে নেব। সমষ্টি প্রক্রিয়া কৃতকার্য আমরা জানি কোন গ্যাসের পরিবর্তনশীল চাপ অবশ্যই পরিবর্তনশীল, তার ক্ষেত্রে আমরা শিখেছিলাম কি কৃতকার্য নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে, পরিবর্তনশীল এদিকে ভলিউম এদিকে প্রেসার, দ্যাট ইজ ইন্ডিকেটর ডায়াগ্রাম। বললো দুটো কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে এ স্টেট, এটা বি স্টেট, এ থেকে বি, দ্যাট ইজ এটা করসপন্ডিং, this is v1, this is v2, this is v axis, and this is p axis, this is p1, and corresponding volume of pressure p, p1 v1 থেকে গেছে p2 v2। আশা করি ক্লিয়ার। দিকটা এদিকে হবে কারণ এই দিক থেকে এদিকে গেছে, এ থেকে বি স্টেটে গেছে। ওকে, তো আমরা কি জানি সমষ্টি প্রক্রিয়ায় নতি নির্ণয় করতে গেলে আমাদের এই এরিয়াটা বার করতে হবে। এই যে এরিয়াটা, সেই এরিয়াটা ক্যালকুলেট করতে হবে কত আসে। ভলিউম অক্ষের সঙ্গে যে এরিয়াটা হবে সেটাই হচ্ছে কৃতকার্য। আমাদের এই এরিয়াটা বার করতে হবে। তার জন্য আমরা কি করেছিলাম, ছোট্ট একটা অংশ নিয়ে নিয়েছিলাম, ছোট্ট একটা অংশ বললাম সাপোজ এইটাই সেই ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশের ভলিউমটা চেঞ্জ হচ্ছে ডিভি, এবং এই ক্ষেত্রে কৃতকার্য কত ছিল, ডিডব্লিউ সমান ছিল পিডি। তাহলে এখানে ওয়ার্ক ডান কত থেকে কত, ভলিউমটা চেঞ্জ করছে কত থেকে কত, তাহলে ওয়ার্ক ডান হবে, দেখো ভলিউম চেঞ্জ হচ্ছে v1 থেকে v2, দ্যাট ইজ dv আছে, আর লিমিটটা এটা বসাতে হবে v1 থেকে v2। এবার মনে করছি এই প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট ফর n মোল আইডিয়াল গ্যাস, n মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এখানে আমাদের আছে ধরে নিচ্ছি n মোল আদর্শ গ্যাস আছে। তার ক্ষেত্রে আমরা জানি কি PV nRT, PV nRT আমরা জানি। n মোল আদর্শ গ্যাসকে আমরা সমষ্টি প্রক্রিয়ায় স্টেট A থেকে স্টেট B তে নিয়ে গেছি বয়লের সূত্র মেনে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে, তাহলে কার্য কত, তো P এর ভ্যালুটা আসছে, দেখো P সমান চলে আসছে nRT/V, সব সময় P এর ভ্যালুটা রিপ্লেস করব এখানে, তাই যদি করি তাহলে nRT/V dV, v1 থেকে কনস্ট্যান্ট গুলো nRT টা বাইরে এলো, nটা মোল কনস্ট্যান্ট, আরটা সার্বজনীন গ্যাস ধ্রুবক কনস্ট্যান্ট, টিটা কনস্ট্যান্ট, তাহলে হলো dV/V, v1 থেকে তাহলে দেখা যাচ্ছে ক্লিয়ার। তো dx/x এর রাইট, dx/x এর ইন্টিগ্রেশন হয় আমরা জানি, ইন্টিগ্রেশন dx/x প্লাস হচ্ছে log x বা ln x, e বেস ln x, তাহলে এটা হবে ln v, তাহলে nRT ln v v1 থেকে v2, লোয়ার লিমিট v1, ইনিশিয়াল স্টেটে ভলিউম ছিল v1, প্রাথমিক অবস্থা, এটা অন্তিম অবস্থা v2, তাহলে w চলে এলো nRT ln আপার লিমিট v2 মাইনাস লোয়ার লিমিট, লগের বিয়োগ মানে ভাগ, দ্যাট ইজ v2/v1, বা nRT ln p1 v1 সমান p2 v2 সমষ্টি প্রক্রিয়ায়, তাহলে আমরা v2/v1 কে লিখতে পারি ln p1/, তাহলে এই হচ্ছে
সমষ্ণ প্রক্রিয়ায় কোনো গ্যাসকে সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে কৃতকার্যের রাশিমালা। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্য মনে রাখতে হবে, যদি গ্যাসের প্রসারণ হয়, গ্যাসের প্রসারণ সেই ক্ষেত্রে V2 গ্রেটার দ্যান V1, W টা গ্রেটার দ্যান 0 আসবে। আর 2 নম্বর সংকোচন হয়, V2 লেস দ্যান V1, দ্যাট ইজ W লেস দ্যান 0, নেগেটিভ। তো দুটো ক্ষেত্র দেখে নিলাম, কখন কৃতকার্যটা প্লাসে হবে, কখন কৃতকার্যটা মাইনাসে হবে, সেটা আমরা বুঝে নিতে পারলাম। যখন গ্যাসকে প্রসারণ করা হবে, প্রসারণের ক্ষেত্রে V2 টা বড়, V1 টা ছোট, তাহলে এই ভ্যালুটা আসবে পজিটিভ। আর গ্যাসের সংকোচনের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা আসবে নেগেটিভ ওয়ার্ক ডান। ওকে, যেটা আমরা আগেও বলেছি, প্রসারণের ক্ষেত্রে ধনাত্মক কার্য, প্রসারণের ক্ষেত্রে গ্যাস নিজে কার্য করছে, গ্যাস নিজে কার্য করলে পজিটিভ, আর গ্যাসের উপর কার্য করলে, চেপে দেওয়া হলে, সংকুচিত করা হলে নেগেটিভ। ঠিক আছে, তো সেটা আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। তো সমষ্ণ প্রক্রিয়ায় আমরা নতি শিখলাম, কৃতকার্য বিষয়গুলো শিখলাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সমষ্ণ প্রক্রিয়া একটি মন্থর প্রক্রিয়া। কেন মন্থর? কারণ গ্যাসকে যখন প্রসারিত করব, সেই ক্ষেত্রে পরিপার্শ্ব থেকে যে তাপ শক্তি, আমরা সিস্টেমকে যে শক্তি দিচ্ছি, সুপরিবাহী পাত্র তলের ভেতর দিয়ে যে শক্তিটা পাঠাচ্ছি, সেই শক্তিটা তার আভ্যন্তরীণ শক্তিকে স্থির রাখতে সাহায্য করছে। না হলে যদি কুপরিবাহী হতো, গ্যাসকে প্রসারণের ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তি কমে যেত, উষ্ণতা স্থির থাকতো না, উষ্ণতা কমে যেত, তাহলে প্রক্রিয়াটা সমষ্ণ হতো না। তাহলে সমষ্ণ হতে গেলে সুপরিবাহী হতে হবে। প্রক্রিয়াটা কেন মন্থর হতে হবে? যত হারে সংস্থা থেকে আমার গ্যাসকে যখন সংকুচিত করছি, সংকোচনের ক্ষেত্রে যত হারে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, কার্য যে পরিমাণ আভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি ঘটাচ্ছে, যত হারে যদি স্লো করি, সেই হারেই সিস্টেম থেকে সারাউন্ডিং এ শক্তি বেরিয়ে চলে যাচ্ছে, ফলে আভ্যন্তরীণ শক্তি ধ্রুবক থাকছে, উষ্ণতা ধ্রুবক থাকছে। আবার যখন গ্যাসটাকে প্রসারিত করছি, সেক্ষেত্রে মাধ্যম থেকে পরিপার্শ্ব থেকে গৃহীত শক্তি আভ্যন্তরীণ শক্তিটাকে হ্রাস যাতে না হয়ে যায়, সেটাকে ব্যালেন্স করছে, যার ফলে উষ্ণতা স্থির থাকছে। তো এই হলো সমষ্ণ প্রক্রিয়ার কৃতকার্য। এবং নতি কি দেখলাম? কোনো বিন্দুতে লেখচিত্রের নতি মানে ওই বিন্দুতে মাইনাস দিস, মাইনাস অফ, ওই বিন্দুতে প্রেসারের ভ্যালু কত, ওই বিন্দুতে ভলিউমের ভ্যালু কত, সেই দুটো দিয়ে ডিভাইড করে একটা ভ্যালু পাওয়া যাবে উইথ নেগেটিভ সাইন। কারণ এই ক্ষেত্রে স্লোপটা নেগেটিভ স্লোপ, কারণ থিটাটা উইথ পজিটিভ ভলিউম অ্যাক্সিস, সেটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি স্থূল কোণ আসছে, এই কারণে ট্যান থিটার মান বা স্লোপের মানটা নেগেটিভ চলে আসছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি। এরপর আমরা চলে যাব রুদ্ধতাপ প্রক্রিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বিষয়গুলো তোমরা দেখবে সবাই এবং ভালো করে তৈরি করবে। শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য নয়, তোমাদের জয়েন্ট এবং নিটের জন্য খুব গুরুত্বপূর্ণ সূত্রগুলো। তো রুদ্ধতাপ প্রক্রিয়া মানে তাপটা রুদ্ধ হবে, মানে ডিকিউ 0। সিস্টেম থেকে সারাউন্ডিং এর মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না। Adiabatic process। তো অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপ প্রক্রিয়া, এখানে আগে শর্তগুলো একটু বলে নিই। রুদ্ধতাপ মানে হচ্ছে ডিকিউ 0। সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে তাপের আদান প্রদানকে আটকাতে হবে, তাহলে পাত্রটা হতে হবে কুপরিবাহী।
পাত্র কুপরিবাহী হতে হবে, না হলে দু নম্বর তাপগ্রাহিতা নিম্নমানের হতে হবে, ঠিক উল্টো। আর থার্ড পয়েন্ট, গ্যাসের ওপর চাপ দ্রুত প্রয়োগ করতে হবে, মানে প্রক্রিয়াটি দ্রুত প্রক্রিয়া, মানে হঠাৎ করে সংকোচন করতে হবে, হঠাৎ করে প্রসারণ করতে হবে। তো এই তো তিনটি প্রক্রিয়া। তো এবার সমষ্ণ প্রক্রিয়া যেমন পিভি কনস্ট্যান্ট, রুদ্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রে কি সম্পর্ক মেনে চলে, এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতা পি সম্পর্কটা আমরা একটু দেখে নেব। এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রেসার, ভলিউম, টেম্পারেচার, কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে না। আমরা জানি রুদ্ধতা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রসারণ করা হলে শীতল হয়, অ্যাডিয়াবেটিক কুলিং, আর সংকোচন করা হলে অ্যাডিয়াবেটিক হিটিং, উত্তপ্ত হয়ে যায়। পিভিটি এর সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু পিভি কনস্ট্যান্ট মেনে চলবে না। তো আমরা এটাকে কি করে প্রমাণ করব সেটা দেখি। এটা প্রমাণটা বোর্ড এক্সামে আসে, ভালো করে দেখবেন। তো এক মোল গ্যাসের ক্ষেত্রে পিভি RT, তাহলে এটাকে যদি অবকলন করি, অবকলন করে পাই PdV প্রেসার কনস্ট্যান্ট V এর ডেরিভেটিভ প্লাস V কনস্ট্যান্ট P এর ডেরিভেটিভ, আর তো নিজেই কনস্ট্যান্ট RdT। ওকে, এবার আমরা শিখেছিলাম Cp - Cv = R আর Cp / Cv = গামা। এই রিলেশনগুলো কাজে লাগিয়ে আমরা সম্পর্কটা স্থাপন করব। ওকে, তাহলে বা PdV প্লাস VdP, আর এর মান কত বসিয়ে দিলাম, Cp - Cv * dT। ঠিক আছে, এটা সমীকরণ নম্বর 1। এবার আমার রুদ্ধতা প্রক্রিয়া মানে সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না। তাহলে দেখো, যেহেতু dq 0, অতএব dw = -du, dw = -du। তাহলে আমরা কি লিখতে পারি, dw মানে PdV, আর এটাকে লিখতে পারি du মানে কত, Cv dt, এটা 2 নম্বর। ওকে, dw কে লিখলাম PdV = Cv dt। ওকে, এবার এই যে দুটো সম্পর্ক পেলাম, দেখা যাচ্ছে ঠিকঠাক, ক্লিয়ার। আমি ওপরটা মুছে দিচ্ছি, এখানটা করব। তাহলে এই যে দুটো সমীকরণ পেলাম, প্রথম থেকে ফার্স্ট ইকুয়েশন থেকে dt টা কত আসছে, ফার্স্ট ইকুয়েশন থেকে dt আসছে from 1, dt এর মানটা দুটো বার করে ইকুয়াল করব, PdV প্লাস VdP বাই Cp - Cv, আর এখান থেকে dt কত আসছে, এটা from 1 এলো, and 2 করে দিলাম।
দুটো থেকে ডিটি বার করে কম্পেয়ার করছি, এখানে কত পাচ্ছি মাইনাস পিডিভি বাই সিভি। দুটো থেকে ডিটি বার করে কম্পেয়ার করে দিলাম, তো কোনাকুনি গুণ করলে আসছে সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি সমান মাইনাস পি সিপি ডিভি মাইনাস 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 প্লাস পি সিভি ডিভি। ওকে, কি করলাম কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে দেখো পি সিভি ডিভি পি সিভি ডিভি, তাহলে দুটো কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো সিভি ভিডিপি প্লাস পি সিপি ডিভি সমান 0। ওকে, এই অবধি চলে এলাম, ঠিক করে বুঝে নেবে। তাহলে প্রথম থেকে ডিটির মানটা বার করলাম, দ্বিতীয় ইকুয়ালস টু 0 থেকে ডিটির মান বার করলাম, দিয়ে দুটো ডিটিকে ডিটির মান বার করে দুটোকে কম্পেয়ার করলাম, করে আমরা পেলাম সিভি ভিডিপি সমান পি সিপি ডিভি ইকুয়ালস টু 0 থেকে এই সাইডে এনে সমান 0 মুছে দিলাম এইটুকু। তাহলে এবার এই যে সম্পর্ক, এটাকে আমি যদি সিভি দিয়ে ভাগ করি, প্রথমে পিভি দিয়ে ভাগ করি, পিভি দিয়ে ভাগ করলে এটা আসছে সিভি ডিপি বাই পি প্লাস সিপি ডিভি বাই ভি সমান 0। কি করলাম পিভি দিয়ে ভাগ করা হলো, পিভি দিয়ে ভাগ করা হলো। ওকে, আবার যদি আমরা সিভি দিয়ে ভাগ করি, আমি এখানে একটা লাইন লিখে দিই, বা ডিপি বাই পি প্লাস, দেখো সিপি কে যদি সিভি দিয়ে ভাগ করি, সিপি বাই সিভি সমান গামা, তাহলে গামা ডিভি বাই ভি সমান 0। ওকে, কি করলাম যেহেতু সিপি বাই সিভি সমান গামা। ক্লিয়ার? এটি বোঝা গেছে। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশন dx by x ইকুয়ালস টু হচ্ছে ln x। তাহলে একে যদি ইন্টিগ্রেট করি, সমাকলন করি, সমাকলন করে পাই এদিকে dp বাই p কে ইন্টিগ্রেট করলে তাহলে দেখো dx বাই x যদি হয় ln x, তাহলে dp বাই p টা কত হবে ln p। এটা পেলাম হচ্ছে ইন্টিগ্রেশন করে ln p প্লাস গামাটা কনস্ট্যান্ট থাকলো, এটা হলো ln v। কোন কিছুকে কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হয়, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হয়, তাহলে 0 কে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট হবে। উল্টোটা, কনস্ট্যান্টের ডেরিভেটিভ যদি 0 হয়, তাহলে 0 ইন্টিগ্রেশন হচ্ছে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে ধরে নিলাম ln k। যেমন খুশি ধরতে পারি আমাদের হিসাবে সুবিধার জন্য। কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি ln pv টু দি পাওয়ার গামা সমান ln k, কারণ গামাটা পাওয়ারে উঠে যাবে, গামাটা যদি পাওয়ার থাকলে আগে আসে, তাহলে আগে থাকলে পাওয়ারে দিয়ে লেখা যেতে পারে দিয়ে লগের যোগ মানে গুণ, তাহলে কম্পেয়ার করে পেয়ে গেলাম pv টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তাহলে এটাই হচ্ছে রুদ্ধতা প্রক্রিয়ায় p আর v এর সম্পর্ক। তাহলে pv টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, এটাই হচ্ছে রুদ্ধতা প্রক্রিয়ার চাপ আয়তন আর উষ্ণতা। আসে উষ্ণতাকে কি করে আনবো সেটা দেখি এবার। তাহলে আমরা পেয়ে গেলাম রুদ্ধতা প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় যেটা ছিল pv সমান কনস্ট্যান্ট, রুদ্ধতা প্রক্রিয়ায় সেটা হলো
পিভি টু দি পাওয়ার গামা সমান কত। তাহলে দেখো এবার ঠিক করে বুঝে নেবে, লিখে নেবে ঠিক করে। তাহলে পিভি টু দি পাওয়ার গামা সমান কত, মুখস্থ রাখবে, অঙ্কে কাজে রাখবে, খুবই প্রমাণটাও দরকার বোর্ড এক্সামের জন্য। তাহলে ফার্স্ট সম্পর্ক পেলাম পিভি টু দি পাওয়ার গামা সমান কত। এবার আমরা এখানে চাইছি টেম্পারেচার, এটা পি চাপ আয়তনের সম্পর্ক, তো পিভি সমান তার, তাহলে পি কে লিখতে পারি, দেখো পি সমান কত, আর টি বাই ভি। তাহলে এটাকে লিখছি আর টি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তাহলে টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু আসছে কে বাই আর, কেটাও কনস্ট্যান্ট আরটাও কনস্ট্যান্ট, অ্যানাদার কনস্ট্যান্ট কে প্রাইম বা কে 1। তাহলে সেকেন্ড রিলেশন কি হলো, টেম্পারেচার ভলিউম টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে পি ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ভিটা নিচে আছে, উপর উঠলে মাইনাস 1 হবে। সিমিলারলি যদি পি আর টি চাই, এটা হলো পি ভি, এটা হলো টি ভি, এবার যদি চাই পি আর টি, তাহলে পি থাকলো ভি মানে হচ্ছে আর টি বাই ভি, এখান থেকে ভি এর মানটা বার করলাম, এলো আর টি বাই ভি হোল টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। ফার্স্ট ইকুয়েশনের মানটা বসাবো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এটা 1 আছে নিচে গামা, পি টু দি পাওয়ার তাহলে 1 মাইনাস গামা, টি টু দি পাওয়ার গামা সমান অ্যানাদার কনস্ট্যান্ট, কারণ আর টু দি পাওয়ার গামাটা কনস্ট্যান্ট, তাহলে কি, তাহলে এটাই হচ্ছে চাপ, এটা হলো চাপ আয়তন, এটা হলো উষ্ণতা আয়তন, এটা হলো চাপ উষ্ণতা। ওকে, মানে এদের ক্ষেত্রে P1 V1 সমান P2 V2 ঘটবে না। তাহলে কোন একটা গ্যাসে যদি চাপ আয়তনের পরিবর্তন করি তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে কোন একটা স্টেট, তাহলে এই তিনটে সমীকরণ আমাদের খেয়াল রাখতে হবে। P টু দি পাওয়ার 1 মাইনাস গামা, T টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, P V টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। যদি একটা স্টেট থাকে, একটা স্টেটে যাই, এখানে ছিল বললাম P1 V1 T1, এখানে হলো P2 V2 and T2। আমরা তাহলে কি লিখতে পারি, এখানে যে অ্যাডিয়াবেটিক চেঞ্জ হয়েছে, তাহলে এর ক্ষেত্রে প্রথমটা সমীকরণ অনুসারে লিখতে পারি P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। ফার্স্ট ইকুয়েশন থেকে গামার মান বলে দেওয়া থাকবে, এক পরমাণুকের ক্ষেত্রে 1.67, দ্বি পরমাণুকের ক্ষেত্রে 1.4, ত্রি পরমাণুকের ক্ষেত্রে 1.3 এর কাছাকাছি, আর বহু পরমাণুকের ক্ষেত্রে 1.3 আর 1.1 এর থেকে বড় কিন্তু 1.3 এর থেকে ছোট। ওকে, আর কি লিখতে পারি, এখানে লিখতে পারি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এই সূত্র অনুসারে লিখতে পারি এই স্টেট আর এই স্টেটের চেঞ্জের ফলে। আর এখানে লিখতে পারি P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, T1 টু দি পাওয়ার গামা সমান P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, T2 টু দি পাওয়ার গামা। মানে এই তিনটে কিন্তু আমরা লিখে ফেলতে পারি সমস্ত রুদ্ধতাপ পরিবর্তনে বা রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোনো গ্যাসকে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে গেলে তার প্রেসার ভলিউমের সম্পর্কগুলো আমরা এইভাবে লিখে ফেলতে পারি। তোমরা মনে রাখার চেষ্টা করবে এই তিনটে সূত্র অঙ্কের ক্ষেত্রে এইভাবে আমাদের করতে হবে। বলে একটা গ্যাসকে চাপ এত থেকে এত করা হলো, তাহলে আয়তন কত হবে, কোনো গ্যাসের উষ্ণতা আয়তন এত থেকে এত হলো, উষ্ণতার পরিবর্তন কত হবে, কোনো চাপ থেকে এত হলো, উষ্ণতার পরিবর্তন কত হবে। তো এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমাদের করতে হবে, আমরা অঙ্ক করবো তখন দেখতে পাবো। তো এই তো গেল রুদ্ধতাপ প্রক্রিয়া। তো রুদ্ধতাপ প্রক্রিয়ায় দ্রুত প্রক্রিয়া মানে কি,
আমরা দ্রুত গ্যাসটাকে সংকুচিত করলাম, তাহলে গ্যাসের ওপর কিছু পরিমাণ কার্য হলো, যার ফলে সেই কার্যটা কুপরিবাহী পাত্র দিয়ে যে শক্তি রূপান্তরিত হচ্ছে সেটা বেরোতে পারছে না, ফলে তার আভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করছে। আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে গ্যাসীয় সংস্থাটির উষ্ণতা বৃদ্ধি পাবে এবং যেটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক হিটিং। আবার যখন কোনো গ্যাসকে রুদ্ধতা প্রক্রিয়ায় প্রসারিত করব, সেক্ষেত্রে গ্যাস নিজে কার্য করবে, ফলে তার আভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। আভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তার উষ্ণতা কিন্তু কমে যাবে, যেটার আমরা নাম দিয়েছিলাম অ্যাডিয়াবেটিক কুলিং বা শীতলীকরণ, রুদ্ধতাপীয় শীতলীকরণ। আগেরটা ছিল রুদ্ধতাপীয় উষ্ণীকরণ। ওকে, তো যাই হোক, এবার আমরা চলে যাই স্লোপ বা লেখচিত্র। তো এখানে যদি আমরা স্লোপটা নির্ণয় করি সেটা দেখি। আমাদের মেন সম্পর্ক যে লিখে রেখেছি, রুদ্ধতা লেখচিত্রের বা লেখর নতি নির্ণয়। এক্ষেত্রে গামা যেহেতু একের থেকে বড়, সেই জন্য এই লেখচিত্রগুলোর ক্ষেত্রে স্লোপটা একটু বেশি হয়, সমস্যার ক্ষেত্রে একটু বেশি এরকম থাকে, স্লোপটা একটু বেশি হয়। এবং দেখবো সেটা এখানে যে স্লোপ নির্ণয় করবো tan θ, এটাও নেগেটিভ স্লোপ, এটাও নেগেটিভ স্লোপ আসবে। এটা দেখি কত আসে। তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে ডিপি ডিভি কত। নতি বা প্রবণতা বা স্লোপ এটা আমরা নির্ণয় করতে চাই। তাহলে সমীকরণ কি? ওখানে ছিল পিভি কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, গামাটা কনস্ট্যান্ট, ইটসেলফ কনস্ট্যান্ট, গামা দ্যাট ইজ সিপি বাই সি। তো পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ভি এর রেসপেক্টে, দ্যাট ইজ ডিডিভি, অবকলন করছি ডিপি ডিভি বার করব বলে পিভি টু দি পাওয়ার গামা সমান 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, আর ডেরিভেটিভ আর কোনো জিরোর ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট থেকে ডেরিভেটিভ করলে 0, 0 কে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট, ঠিক উল্টোটা। কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0, 0 কে ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট। ওকে, আমরা এখানে ডেরিভেটিভ করতেছি 0, তাহলে এখানে পি কনস্ট্যান্ট, পি কে স্থির রাখলাম, ভি টু দি পাওয়ার গামা মানে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট ডিপি, পি এর ডেরিভেটিভ ডিপি ডিপি সমান 0। ক্লিয়ার? আসছে? পরিষ্কার? ওকে, বাহ। তাহলে এখান থেকে আমরা যদি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 টাকে ভেঙে লিখি, তাহলে মাইনাস 1 আছে মানে এটাকে আমরা লিখতে পারি, তুমি এখানে লিখি পি গামা বাই ভি, ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি সমান 0। তাহলে দেখো ভি টু দি পাওয়ার গামাটা নট ইকুয়াল টু 0, ওটা কনস্ট্যান্ট হয়ে বাদ চলে গেল। তাহলে এখান থেকে ডিপি ডিপি চলে এলো, স্লোপ মাইনাস গামা পি বাই ভি। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় লেখচিত্রের নতি এলো মাইনাস গামা ইনটু পি বাই ভি। যে পয়েন্টে বলবে, যদি বলে আমাদের এই পয়েন্টে স্লোপ কত, আমরা এখন একটা পয়েন্টে নিলাম পিভি কোঅর্ডিনেট, স্থানাঙ্ক পিভি, তাহলে স্লোপ নিয়েছিলাম স্পর্শক টেনে। তাহলে কি করতে হবে? গ্যাসের গামা বসাতে হবে, যে পয়েন্টে নতি নির্ণয় করব তার প্রেসার কত বসালাম, যে পয়েন্টে নতি নির্ণয় করব তার ভলিউম কত বসালাম, হিসেব করলাম, পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটু আগে আমরা নির্ণয় করেছিলাম। সুতরাং আমরা যে সিদ্ধান্তে এলাম, যে সিদ্ধান্তে আমরা এলাম, দেখো সমষ্ণ প্রক্রিয়ায় নতি এসছিল, ডিপিডিভি এসছিল সমষ্ণ মাইনাস পি বাই ভি, আর এখানে কত হলো মাইনাস গামা পি বাই ভি। তাহলে আমরা কম্পেয়ার করে নিতে হবে। সুতরাং
আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং ডিপিডিভি অ্যাডিয়াবেটিক ইকুয়াল টু গামা ইনটু, এটাকে দাও গামা দিয়ে গুণ করলে এটা হচ্ছে ডিপিডিভি আইসোথার্মাল। তাহলে সমস্ত প্রক্রিয়ার সুতরাং রুদ্ধতা লেখচিত্রের বা লেখন নতি সমস্ত লেখন নতির গামা গুণ। রুদ্ধতাপ লেখন নতি সমস্ত লেখন নতির গামা গুণ। ডিপিডিভি অ্যাডিয়াবেটিক ইকুয়ালস টু গামা ইনটু ডিপিডিভি আইসোথার্মাল। সমস্ত প্রক্রিয়া যে নতি বেরোলো তার তুলনায় রুদ্ধতাপ প্রক্রিয়ার নতিটা বেশি খারাপ। কেন খারাপ? স্লোপটা কেন বেশি, ঢালটা কেন বেশি? কারণ গামার মান সবসময় একের থেকে বড় হয়। গামার মান একের থেকে বড় হয়, তার মানে আমরা কি লিখতে পারি দেখো, যদি কোনো গ্যাসকে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় আর সমস্ত প্রক্রিয়ায়, ধরো এরকম আছে একটা পয়েন্ট থেকে স্টার্ট করছি এ স্টেট, সেখান থেকে সমস্ত প্রক্রিয়ায় নিয়ে গেলাম আইসো, রুদ্ধতাপ প্রক্রিয়া নিয়ে গেলাম অ্যাডিয়াবেটিক। এটা কেন নিচ দিয়ে এলো? কারণ সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যে নতি হবে তার থেকে কিন্তু রুদ্ধতাপের ক্ষেত্রে নতিটা গামা গুণ, নতিটা বেশি, মানে আমাদের ঢালটা বেশি হবে, স্লোপটা বেশি হবে। দেখতেই পাচ্ছি এর ক্ষেত্রে যা স্লোপ, এখানে যা স্লোপ তার থেকে কিন্তু স্লোপটা একটু কম। এখানে যতটা ঢাল নেমেছে, ট্যানজেন্ট যত, এখানে কিন্তু ট্যানজেন্ট একটু কম হচ্ছে। তো আইসোথার্মাল প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের নতিটা কম, অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ার ক্ষেত্রে নতিটা বেশি। তো আমাদের একটা প্রশ্ন আসে এই সংক্রান্ত, বলল একটি গ্যাসকে, কিছু পরিমাণ গ্যাসকে, প্রশ্নটা আমি লিখছি, কিছু পরিমাণ গ্যাসকে বা গ্যাসের আয়তন দুটি উপায় দ্বিগুণ করা যায়। এক নম্বর, মন্থর গতিতে, মন্থর প্রক্রিয়া মানে সমস্ত। আর দু নম্বর, দ্রুত গতিতে, দ্যাট ইজ রুদ্ধতাপ। প্রাথমিক অবস্থায় গ্যাস দুটো একই P1 V1 এ ছিল বা কিছু অবস্থায় ছিল, সেখান থেকে আয়তনটাকে দ্বিগুণ করছি, একবার স্লো প্রসেসে করছি, সমস্ত প্রক্রিয়ায় করছি, একবার ফার্স্ট প্রসেসে করছি, রুদ্ধতাপ প্রক্রিয়ায় করছি। প্রশ্ন হলো কোন ক্ষেত্রে ওয়ার্ক ডান বেশি? তো আমরা যদি গ্রাফিক্যালি ব্যাপারটাকে ভাবি, ধরো এটা এই স্টেটে ছিল, P1 V1 এ ছিল, এবার
সমস্ত প্রক্রিয়ায় গ্যাসটাকে নিয়ে যাওয়া হলো, এটা হলো V2, এটা V1 ছিল, এটা হচ্ছে V2 মানে 2V1, দ্বিগুণ করেছে, এটা সমস্ত। রুদ্ধতাপের ক্ষেত্রে কি হবে? নদীটা বেশি, ট্যাগ। এটা যদি বলি ধরো A B C D, এবার তাহলে কোনটার ক্ষেত্রে কৃতকার্য বেশি? আমরা দেখতেই পাচ্ছি, আমরা জানি পিভি লেখচিত্রের যে ক্ষেত্রফল হবে ভি অক্ষের সঙ্গে যতখানি এরিয়া দখল করবে সেটাই হচ্ছে কৃতকার্য। তাহলে W1 মানে 1 নম্বর প্রক্রিয়ার কৃতকার্য সমান এরিয়া, কোন এরিয়াটা? পুরো এরিয়াটা, মানে A E D B, A E B B মানে পুরোটা। পুরো এরিয়াটা হলো সমষ্ণ প্রক্রিয়া। আর দ্বিতীয় প্রসেসের ক্ষেত্রে মানে যেটা রুদ্ধতাপ প্রক্রিয়া, সেটা নিচের গ্রাফটা, তাহলে A এক্ষেত্রে এরিয়াটা কোনটা? A E C A D C মানে নিচের এরিয়াটা। তোমরা মার্ক করো না, জাস্ট বোঝানোর জন্য আমি করছি, মার্ক করলে অস্পষ্ট দেখতে লাগে, মানে নিচের অংশটুকু। তাহলে দেখো কোনটার ক্ষেত্রে এরিয়া বড়? নিশ্চয়ই উপরের এরিয়াটা আমরা কতটা বড় দেখতেই পাচ্ছি, আমি সেটাকে লাল দিয়ে মার্ক করে দিচ্ছি। এই অংশটুকুনি এরিয়াটা বেশি, তাই লাল যে অংশটা চিহ্ন করলাম সেটা কিন্তু ওয়ার্ক ডানটা বেশি, তাই সুতরাং ওই এরিয়াটা একটু বেশি, কারণ A E D B যে যতটা ক্ষেত্রফল A E D C একটু কম ক্ষেত্রফল, সুতরাং এখানে W1 গ্রেটার দ্যান W2। তাহলে কোন ক্ষেত্রে কৃতকার্য বেশি? সমষ্ণ ক্রিয়ার কৃতকার্য বেশি যদি গ্যাসকে আয়তন প্রসারণ করা হয় সেই ক্ষেত্রে। সুতরাং প্রথম প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য বেশি, কারণ সেখানে পিভি লেখচিত্রের ক্ষেত্রফলটা বেশি হচ্ছে, তাই। এবার যদি বলতো দুটো উপায় গ্যাসের আয়তন, দুটো উপায় অর্ধেক করা হবে, প্রশ্নটা আমি চেঞ্জ করছি বা কমানো হবে অর্ধেক, সেই ক্ষেত্রে কি হবে? প্রথম ক্ষেত্রে দ্বিগুণের ক্ষেত্রে দেখলাম প্রথম সমষ্ণতা কৃতকার্য বেশি হলো, দ্বিতীয় ক্ষেত্রে এবার আমরা ঠিক করে লিখে নেবে 2 নম্বরের প্রশ্ন এগুলো। দ্বিতীয়টা দেখবো এবার অর্ধেক করার ক্ষেত্রে কি হয়। দ্বিগুণ করার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় কার্যটা বেশি হলো, এবার অর্ধেকের ক্ষেত্রে ভলিউম ছিল এটা, এটা হচ্ছে V2V, এটা V লিখলাম একই, এখানে আসছে, এখান থেকে আসলে এটা তো সমষ্ণ হয়ে গেল। রুদ্ধতাপের ক্ষেত্রে স্লোপ বেশি, নিচের গ্রাফ থেকে উপরের গ্রাফের ঢালটা বেশি, তার মানে উপরটা রুদ্ধতাপ, এটা 1, তাহলে আমরা বুঝতেই পারছি এটা বলি যদি A B C D E, তাহলে এই ক্ষেত্রে কোনটা আমাদের কার্ড দেখাতে হবে, কি ছিল? তাহলে গ্যাসের আয়তন যখন 2V থেকে V করছি, আয়তনটাকে কমিয়ে অর্ধেক করছি, 2V দিস ইজ V,
সেই ক্ষেত্রে দেখো সমষ্ণ লেখচিত্রটা নিচ দিয়ে গেছে, আর রুদ্ধতাপটা তোমরা কখনোই চেষ্টা করে রুদ্ধতাপকে নিচে আনতে পারবে না, কারণ এর স্লোপটা বেশি, সেই জন্য উপর দিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে W1 টা হচ্ছে এরিয়া, পিভি লেখচিত্রের এরিয়া হচ্ছে কোনটা, এ ডি সি, এ নিচের টুকু এইটুকু মার্ক করলাম, এ ডি সি। W2 টা হচ্ছে এরিয়া, পিভি লেখচিত্রের এরিয়া এ ই সি। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে W2 গ্রেটার দ্যান W1, মানে এরিয়াটা বেশি, কতটা বেশি, ওপরটুকুনি বেশি। তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় প্রক্রিয়ায় কৃতকার্য বেশি। আগেরটা ছিল সমষ্ণ প্রক্রিয়া, তাহলে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে নির্দিষ্ট অবস্থা থেকে গ্যাসকে যদি প্রসারিত করা হয় সেক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় কার্য বেশি হবে, আর গ্যাসকে সংকোচন করার ক্ষেত্রে, আয়তন কমানোর ক্ষেত্রে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কার্য বেশি হবে। খুব ইম্পর্টেন্ট 2 নম্বরের, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নেবে। তো এইগুলো গেল। তো আমাদের আজকে লাস্ট টপিক রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্য, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিক আজকে গুরুত্বপূর্ণ, তো তাই ভালো করে বুঝতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক লাস্ট। তো এক্ষেত্রে তো গাটের স্লোপটা বেশি হয়, আমরা জানি, শিখে পাচ্ছি সেটা। এখানেও সেই এরিয়া নিতে হবে। কোন একটা গ্যাসকে আমরা ধরছি স্টেট P1 V1 T1 থেকে নিয়ে যাচ্ছি P2 V2 T2 তে। তাহলে এই ক্ষেত্রে স্টেট চেঞ্জের জন্য কৃতকার্য কত? এটা হলো প্রাথমিক অবস্থা। এটা অন্তিম অবস্থা। এখানে কি সূত্র খাটে? PV টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। আচ্ছা, ওয়ার্ক ডানের সূত্র কি? ওয়ার্ক ডান সমান V1 থেকে V2 PD। ওকে, একই রকম ভাবে করছি, ওখানেও যা আছে এখানেও তাই। তো এটা ছিল P1 V1 T1, এটা এই স্টেটটা হচ্ছে P2 V2। এখানে এই ছোট্ট ডিভি নিলাম, দিয়ে PDV কার্য হলো, যা যা বলেছি একই কথা, নতুন করে কিছু আসছে বলার নেই। তো এবার কি করতে হবে? পি এর মানটা বসিয়ে দিতে হবে আগের বারের মতনই। তো পি এর মানটা যদি বসিয়ে দিই, কে বাই, এটাকে কনস্ট্যান্ট কে ধরলাম, ইন্টিগ্রেশন V1 থেকে V2 কে বাই V টু দি পাওয়ার গামা ডিভি। এটাকে আরেকটা ভাবে করতে পারি, সেটাও দেখাচ্ছি। এটাকে করে নিই, এটা কনস্ট্যান্ট বাইরে এলো, তাহলে V টু দি পাওয়ার ডিভি বাই লিখে নিই, ডিভি বাই V টু দি পাওয়ার গামা। এটাকে আমি এরকম লিখলাম, V টু দি পাওয়ার গামাটাকে উপরে লিখলাম, V টু দি পাওয়ার গামা মানে মাইনাস গামা ডিভি। তাহলে কে V টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস 1 বাই মাইনাস গামা প্লাস 1 V1 থেকে। এটা আমাদের কোন সূত্র? ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx যদি হয়, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এই সূত্রটি আমরা ইন্টিগ্রেটটা করলাম। তো যেহেতু গামাটা একের থেকে বড়, তাই আমরা কি করলাম, এখানে লিখি সমান, এরপর এখানে লিখছি
কে বাই এটাকে 1 মাইনাস গামা না লিখে গামা মাইনাস 1 করলাম, তাহলে পাওয়ারটা উল্টে যাবে। তাহলে ভি টু দি পাওয়ার এটা 1 মাইনাস গামা মানে ভি বাই ভি টু দি পাওয়ার গামা, কত ভি2 থেকে ভি1। ঠিক আছে, এটাকে বাইরে বার করলাম, আর এখানটা যেহেতু উল্টে দিয়েছি এটা 1 মাইনাস গামা হয়, গামা মাইনাস 1 লিখেছি, তাই কি করলাম পাওয়ারটা v1 থেকে v2টা উল্টে গিয়ে হলো v2 থেকে v1। ওকে, তাহলে কে যদি ভেতরে দিই, কে যদি ভেতরে দিই তাহলে হলো 1 বাই গামা মাইনাস 1, কোথায় বসাচ্ছি 1, তাহলে কে v1 বাই v1 টু দি পাওয়ার গামা মাইনাস কে v2 বাই v2 টু দি পাওয়ার গামা ক্লোজ। ওকে, বসিয়ে দিলাম মানটা, দেখা যাচ্ছে বা। তাহলে এখানটা করি সমান, এরপর দেখো pv টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, তাহলে আমরা কি লিখতে পারি p1 v1 টু দি পাওয়ার গামা সমান p2 v2 টু দি পাওয়ার গামা, তাহলে সমান k, তাহলে k বাই v টু দি পাওয়ার গামা কে লিখতে পারি p1, k বাই v1 টু দি পাওয়ার গামা কে লিখতে পারি p1, তাহলে w চলে এলো 1 বাই গামা মাইনাস 1 p1 v1 মাইনাস p2 v2, তাহলে বা pv মানে rt, তাহলে r কমন গেল r বাই গামা মাইনাস 1 t1 মাইনাস n মোলের ক্ষেত্রে n চলে আসবে একটা, এটা 1 মোলের ক্ষেত্রে আমরা করলাম, n মোলের ক্ষেত্রে n বসিয়ে দিলাম n r, pv মানে p1 v1 সমান n r t1 p2 v2 সমান n r t2, তাহলে ওয়ার্ক ডান চলে এলো n বাই গামা মাইনাস 1 nr বাই গামা মাইনাস 1 ইনটু t1 মাইনাস t2। তাহলে দেখতেই পাচ্ছি টেম্পারেচার যদি t1 টা প্রাথমিক t2 অন্তিম, t1 যদি বড় হয় তাহলে ওয়ার্ক ডান পজিটিভ, t1 যদি ছোট হয় ওয়ার্ক ডান নেগেটিভ। তাহলে অ্যাডিয়াবেটিক কুলিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডানটা পজিটিভ, অ্যাডিয়াবেটিক হিটিং এর ক্ষেত্রে ওয়ার্ক ডানটা নেগেটিভ। ওকে, তো এটা তো একটু লেন্দি প্রসেস, আমি দেখালাম এইভাবেই করে সব বইতে বা তোমাদের যেসব বই থাকে। তো এটাকে আর একটা ভাবে করা যায়, শর্ট প্রসেস। ঠিক আছে, ঠিক করে করে নেবে, আমি লাস্ট প্রসেসটা দেখে আজকে আলোচনা শেষ করব। তো দেখো আমি যদি এখান থেকেই করি, এর জন্য আমরা একটু ট্রিক অ্যাপ্লাই করব। ফার্স্ট ল, রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্য মানে হচ্ছে মাইনাস ডিউ, এটাকে লিখছি মাইনাস ডিউ, ইউটা টেম্পারেচারের ফাংশন, তাহলে T1 থেকে T2, কৃতকার্য সমান মাইনাস ডিউ, মাইনাসটা থাকলো, ডিউ মানে n cv dt T1 থেকে T2, ডিউ মানে n cv dt আগের দিন প্রমাণ করেছে, তাহলে n cv টা কমন গেল, dt কে করলে পেলাম মাইনাস আছে, মাইনাসটা এখানে মাইনাস লিখলাম T2 মাইনাস T1, বা n cv মান আগের দিন পেয়েছি r বাই গামা মাইনাস 1, মাইনাসটা ভিতরে দিলে T1 মাইনাস T2। দেখো এটা কত সহজে এবং ছোটভাবে আমরা করে ফেলতে পারলাম। আগেরটা খুব লেন্দি প্রসেস ছিল, সেটা কিন্তু খুব শর্ট মেথডে ওয়ার্ক ডান, আমাদের আলটিমেটলি ওয়ার্ক ডান বার করতে হবে, তো সেটা আমরা ক্যালকুলেট করে ফেলেছি। তাহলে এখানে যদি, তাহলে মনে রাখতে হবে কি T1 গ্রেটার দ্যান T2 হয়, মানে টেম্পারেচার কমে প্রাথমিক উষ্ণতা বেশি অন্তিম উষ্ণতা কম, তাহলে ওয়ার্ক ডানটা গ্রেটার দ্যান 0। তাহলে অ্যাডিয়াবেটিক কুলিং রুদ্ধতাপীয় শীতলীকরণের ক্ষেত্রে কার্যটা পজিটিভ কার্য, মানে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে উষ্ণতা কমে যায়। আর T1 লেস দ্যান T2 হলে যদি উষ্ণতা বাড়ে, দেন মানে অ্যাডিয়াবেটিক হিটিং মানে
রুদ্ধতাপীয় সংকোচন বা রুদ্ধতাপীয় উষ্ণীকরণ, সেখানে টেম্পারেচার বেড়ে যায়, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে ওয়ার্ক ডানটা নেগেটিভ। ওকে, তো এই হলো আজকের আলোচনা, তোমরা দেখে নাও সম্পূর্ণ। তো আজকে রুদ্ধতাপ প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে যে জায়গাগুলো ছিল তোমাদের বলে দিলাম। এখন আমাদের বাকি আছে তাপগতিবিদ্যা। তো এখন একটা ভিডিও, লাস্ট ভিডিও লাগবে, কারণ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এখন আমরা পড়িনি, এবং সাইক্লিক প্রসেস ওগুলো আজকে আমি রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস বলতে পারলাম না, তো সেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। তো তোমরা ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকের ক্লাসটা। তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখেছো তোমরা নিশ্চয়ই, লাস্টে যেহেতু বলছি, তো ভালো করে বুঝবে বিষয়গুলো এবং ভালো করে ক্যালকুলেশনগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর এই সূত্র দিয়ে অঙ্কগুলো করার একটু তোমরা নিজেরা চেষ্টা করবে, আর না পারলে তো আমি তো ভিডিও ক্লাস আছি, পড়াবো, তোমরা দেখতে থাকো। আজকে এই বলেই শেষ করছি, আবার নেক্সট দিন পরবর্তী অংশ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো করে দেখে নাও এবং বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। এই বলে আজকে শেষ করছি, সবাই ভালো থেকো। আবার সবাইকে বিজয়ের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এখনো আমাদের পুজো বাকি আছে, কালী পুজো আছে, আমাদের কৃষ্ণগড়বাসীদের জন্য জগদ্ধাত্রী পুজো আছে, সেগুলো আমরা এইভাবেই উপভোগ করবো। এবছর একটুখানি দূরত্ব বিধি মেনটেন করে আমাদের চলতে হচ্ছে। তো যাই হোক, সবাইকে অনেক শুভেচ্ছা, শুভ বিজয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে আজকে আমার ক্লাস শেষ করলাম, ঠিক আছে?